আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আগামী সপ্তাহে দ্য হেগে ন্যাটোর একটা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে ন্যাটোর সদস্যভুক্ত ৩২টি দেশ একযোগে বসবেন এবং তারা সবাই কি একই সুরে সেখানে কথা বলতে পারবেন? ডেফিনেটলি এই আসরের সবচেয়ে চড়া যে সুর, সেই হয়তো ভিন্ন কিছু বলবে। ঠিকই ধরেছেন আপনারা সুপ্রিয় দর্শক। এই যে ন্যাটো জোট, যার ব্যাপারে নিজেদেরকে সতর্ক করে সে রাশিয়ার সঙ্গেই সবচেয়ে ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। তাহলে সেখানে কি আলোচনা হতে পারে এবং ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার পক্ষে কতটুকু কথা বলতে পারেন, এই বিষয়টি অনুমান করার জন্য এই যে সম্প্রতি কানাডাতে হয়ে যাওয়া G7+ বৈঠকের কথা আমরা স্মরণ করতে পারি। সেখানে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে G8 থেকে রাশিয়াকে বাদ দিয়ে G7 বানানোর এই সিদ্ধান্ত একটা বড় ভুল ছিল এবং তিনি সেখানে বলেছেন যে যদি G8 থেকে রাশিয়াকে বাদ দেওয়া না হতো 2014 সালে ক্রিমিয়া দখল করে নেওয়ার পর, তাহলে হয়তো 2022 সালে এসে রাশিয়ার ইউক্রেন দখল করার দরকার হয়ে পড়তো না। এখন ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট। যুক্তরাষ্ট্র মনে করে না যে ইউক্রেনের ন্যাটোর সদস্যপদ পাওয়ার দরকার আছে। আবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করার জন্য যেসব শর্তের কথা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলে থাকেন, তার মধ্যে একটি হলো ন্যাটো যেন পূর্বাঞ্চলের আর বিস্তৃতি না ঘটায়, অর্থাৎ সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কোনো দেশকে যেন ন্যাটো সদস্যপদ না দেয়। সুতরাং এটি ধারণা করা যায় যে এবারে যে আসর, সে আসরে অন্তত ইউক্রেন কোনো রকম সদস্যপদ পাবে না। এমনকি জেলেনস্কি হয়তো সেখানে যোগ দেবেন, কিন্তু তিনি সেখানে গুরুত্ব পাবেন কিনা সে নিয়েও একটা বড় প্রশ্ন রয়েছে। আরো প্রশ্ন রয়েছে যে রাশিয়ার বিরুদ্ধে এবারে ন্যাটো কঠোর কোনো বিবৃতি ইস্যু করতে পারবে কিনা। এরই মধ্যে 5 অনুচ্ছেদের একটা বিবৃতি তৈরির কাজ চলছে, খসড়া বানানো হচ্ছে, কিন্তু সেই খসড়ার ভাষা কি হবে তা নিয়ে যথেষ্ট পরিমাণে খসামাজা করতে হচ্ছে। কারণ যুক্তরাষ্ট্র, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া রাশিয়ার প্রতি কিছুটা নরম মনোভাব পোষণ করে। ফলে যে সোভিয়েত ইউনিয়নের ভয়ে এই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নামে যে সামরিক জোট গঠিত হয়েছিল, সেই সোভিয়েত ইউনিয়নেরই পরের ধাপ রাশিয়ার প্রতি এই 32টি দেশ এখন কতটুকু কঠোর মনোভাব রেখে একটা বিবৃতি করতে পারবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। যদিও ন্যাটো মনে করে যে তাদের নিকটবর্তী হুমকি হলো রাশিয়া, কারণ রাশিয়া এরই মধ্যে বিভিন্নভাবে আকার ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আগামী 5 বছরের মধ্যে তারা ন্যাটোর যে কোনো একটি দেশকে আক্রমণ করার সক্ষমতা অর্জন করে ফেলতে পারবে এবং ন্যাটোরও অনেকে এটি মনে করেন। আর আপনারা তো জানেনই যে ন্যাটোর একটি দেশকে যদি কেউ আক্রমণ করে, তাহলে বাকি দেশগুলো সবাই সম্মিলিতভাবে তাদের 5 ধারা অনুযায়ী প্রতিরোধ করতে এগিয়ে যাবে। সুতরাং পুরো 32টি দেশের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস অর্জন করা ডেফিনেটলি রাশিয়ার জন্য তাহলে এটি একটি অনেক বড় ধরনের লক্ষ্য স্থির করা। এই সম্মেলনে ন্যাটোর নিজেদের বিষয়েও ব্যাপক আলাপ আলোচনা হতে পারে। কারণ হলো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান ন্যাটোভুক্ত দেশগুলো তাদের জিডিপির 5% অন্তত পক্ষে সামরিক খাতে ব্যয় করুক। তাতে করে এই যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যা এখন বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট, এই জোট পরিচালনা করার সবচেয়ে বেশি ব্যয় যুক্তরাষ্ট্র দিয়ে থাকে, সেখান থেকে যুক্তরাষ্ট্রের কিছুটা ব্যয় কমবে। ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়ী মানুষ, সুতরাং আপনারা বুঝতে পারছেন যে তিনি চান অন্যান্য দেশগুলো যেন সামরিক খাতে ব্যয় বাড়ায়, যুক্তরাষ্ট্রের উপরে যেন কিছুটা চাপ কমে যায়। এখন তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যে সম্পর্ক রয়েছে, সেই হিসেবে ন্যাটো কি চীনকে তাদের দূরবর্তী হুমকি হিসেবে বিবেচনা করবে এবং এ নিয়ে কি ন্যাটোভুক্ত দেশগুলোর ভিতরে কোনো রকম একটা সমঝোতা আসবে? কিংবা ধরুন এই যে যুদ্ধ চলছে ইসরায়েল এবং ইরানের মধ্যে, তা বন্ধ করার জন্য কি অবস্থান ন্যাটোভুক্ত দেশগুলো নেবে, সে বিষয়গুলো এখন একটা কৌতূহলের জন্ম নিয়েছে। সুতরাং এই যে ন্যাটোর যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, এটি কতটুকু ফলপ্রসূ হবে তা নিয়ে এখন কৌতূহলী হয়ে তাকিয়ে আছে বিশ্ব। সুপ্রিয় দর্শক, সব তো শুনলেন, আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের ভাবনা কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।